আজকের আমরা যেটা পড়বো, যে টপিকটা, সেটা আমরা আগের দিনই বলেছিলাম যে আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস এইগুলোকে কভার আপ করে ফেলেছি। তো আজকে আমরা শুরু করব ডিফারেন্ট ডায়েট টেকনিক সম্পর্কে। হ্যাঁ, কি কি ধরনের ডায়েট টেকনিক হয় এবং যে ধরনের ডিজিজ গুলো আছে, তো স্পেসিফিক্যালি কোন ডায়েটটা কার জন্য অ্যাপ্লিকেবল সেই বিষয়গুলো নিয়ে আমরা এবার জানবো। আচ্ছা, তার আগে একটু জানিয়ে দিই আপনাদের ইন্টারনাল পরীক্ষার ব্যাপারে। আপনাদের যে ফার্স্ট ইন্টারনাল পরীক্ষাটা হবে সেটা নভেম্বর মাসের, আমি ডেটটা বলে দিচ্ছি, অ্যাপ্রক্স একটা টাইমিং। নভেম্বরের সেকেন্ড উইকে আপনাদের এই যে ফার্স্ট ইন্টারনাল রয়েছে সেটা থাকতে পারে। ওকে, সেকেন্ড উইক মানে ধরুন 12 তারিখ থেকে 15 তারিখ, এই ডেটের মধ্যেই কোনো একটা দিনে আপনাদের ফার্স্ট ইন্টারনাল পরীক্ষাটা শিডিউল হবে, সেটা জানিয়ে দেওয়া হবে কবে হবে, কিন্তু এই ডেটের মধ্যেই ধরে রাখুন, ফ্রম 12 to 15 নভেম্বর। আচ্ছা, সিলেবাস কি কি থাকবে আমরা আগের দিনও বলেছিলাম। ওয়াটার পর্যন্ত যা যা পড়েছি সেইগুলো আমাদের সিলেবাসের টপিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এবারে ফেরা যাক আমাদের টপিকে। ম্যাম পিকচারটা ক্লিয়ার নয় ম্যাম। ম্যাম কোনটা? পিকচারটা ক্লিয়ার নয় আমার এখানে না, ঠিক আছে, এবার আমি বুঝতে পারছি না এটা কি সবারই প্রবলেম হচ্ছে, হেজিটা কি ঠিকই সবারই আছে, হচ্ছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় ঠিকই একটা আছে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। একবার একটু রিজয়েন করে দেখুন তো ঠিকঠাক আসছে ওকে কিনা। ম্যাম। ওকে ওকে, আচ্ছা, আহ শুরু হ্যালো করা যাক ম্যাম। আমাদের হ্যালো টপিক। বলুন হ্যালো ম্যাম। বলুন। বলছি আমাদের পরীক্ষাটা কি পার্ট বাই পার্ট হবে, মানে ফার্স্ট যে পরীক্ষাটা হচ্ছে সেই টপিক গুলো কি নেক্সটে থাকবে না থাকবে না? না, নেক্সটে থাকবে না, ফাইনালে গিয়ে সব থাকবে, কিন্তু আবার আরেকটা যে ইন্টারনাল হবে সেখানে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, ম্যাম ওকে, পরীক্ষা থ্যাংক ইউ। কয়দিন হবে? একদিন? একদিন হবে পরীক্ষার আগে, সেটা আমি জানিয়ে দেবো। পরীক্ষার প্যাটার্ন কিরকম হবে, কিভাবে আপনাদেরকে জয়েন করতে হবে পরীক্ষা, ওগুলো তখন আমরা পরীক্ষার আগে আলোচনা করে দেবো একবার। হ্যাঁ, আমি আর শুধু এখন নভেম্বরের ডেটটা জানিয়ে দিলাম 12 যাতে আপনারা মানে প্রিপারেশনটা নিতে শুরু করতে পারেন। ম্যাম পরীক্ষা বলছিলেন 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পরীক্ষা না রুটিন দিবে? 12 থেকে 15 তারিখের মধ্যে কোনো একটা দিন পরীক্ষার শিডিউল হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ম্যাম কিছু সাজেশন দেবেন, মানে কিরকম কি প্রশ্ন আমি আসবে? পরীক্ষার ব্যাপারে আর এখন কোনো কথা নয়, পরীক্ষার কথা এবার পরীক্ষার আগে যেদিন আমি ক্লাস নেব সেই দিনকে বলবো, ঠিক আছে। আজকে টপিকটা শুরু করবো এবার। আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো, ডায়েটারি ফুড ট্রেন্ডস নিয়ে, ঠিক আছে। ডায়েটারি ফুড ট্রেন্ডস মানে আমরা আহ এর আগে বিভিন্ন ধরনের ডায়েট সম্পর্কে জেনেছিলাম, বা হয়তো অনেকেই এই কোর্সে জয়েন করার আগেও বলছি, অনেকেই হয়তো ডায়েট মানে কি, ডায়েট মানে হয়তো ভাবতেন যে না খেয়ে থাকা, বা স্যালাড খাওয়া, বা স্যুপ খাওয়া, বা কম খাওয়া, এগুলোকে অনেকেই ডায়েট ভেবে ভুল করে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি ডায়েট কিন্তু সেটা নয়। ডায়েট মানে হচ্ছে একটা প্রপার ব্যালেন্সড মিল, ঠিক আছে। ব্যালেন্সড মিল মানে যার মধ্যে আমরা এই যে এতগুলো নিউট্রিয়েন্টস পড়ে নিলাম, সেই প্রতিটা নিউট্রিয়েন্টস থাকবে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। এই 6টা নিউট্রিয়েন্টস যদি আমি সারাদিনে যে খাবারটা খাচ্ছি সেইটার মধ্যে থেকে আমি যদি এই 6টা নিউট্রিয়েন্টস এর যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেটাকে ফুলফিল করতে পারি, তাকে বলা হয় ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বা বাংলায় এটাকে আমরা সুষম আহার বা সুষম খাদ্য এই রকম ভাবে বলে থাকি। ব্যালেন্স ডায়েটের আমরা যদি ছবিটা ভাবি, কিরকম হয় ছবিটা। আচ্ছা, তার আগে ব্যালেন্স ডায়েট বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা ফুড গ্রুপ নিয়ে ভাবতে হবে। ফুড গ্রুপ মানে আমরা প্রতিদিন যেই খাবারগুলো খাচ্ছি সেই খাবারের মধ্যে কিছু গ্রুপ থাকে। কিরকম, যদি একদম বেসিক গ্রুপের কথা ভাবি, আমরা সারাদিনে যে খাবারটা থেকে আমি এনার্জি পাচ্ছি, কোনটা? সিরিয়ালস, পালসেস, চাল, ডাল, গম, এই ধরনের যেগুলো রয়েছে
এবং মিলেটস খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ফুড আমাদেরকে কি দিচ্ছে? এনার্জি দিচ্ছে, প্রোটিন দিচ্ছে এবং বি ভিটামিনস দিচ্ছে। কারণ আমরা বি ভিটামিনস এর সোর্স মানেই জেনেছি যে কোনো দানা শস্য তার আউটার লেয়ারে আমরা বি ভিটামিন পাই, স্পেশালি B1 B2 এই জিনিসগুলো পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি এবং বি কমপ্লেক্স পাচ্ছি। ঠিক আছে, এইটা একটা ফুড গ্রুপের মধ্যে আসে। আরেকটা ফুড গ্রুপ কি থাকে? ফ্রুটস, ভেজিটেবলস। ঠিক আছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা থেকে আমরা মেজরলি কি পাবো? ভিটামিনস পাবো, বিভিন্ন রকমের ভিটামিন, সেগুলো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে পাবো। যদি ফ্যাট সলিউবল ভিটামিন হয় তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনও পাচ্ছি, যেরকম ভিটামিন কেও পাবো। আবার ভিটামিন এ তার প্রিকারসর অর্থাৎ বিটা ক্যারোটিন সেটাও পাবো। ওয়াটার সলিউবল ভিটামিন তো পাচ্ছি, আর তার সাথে আমরা মিনারেলস পাচ্ছি প্রচুর পরিমাণে। কিন্তু মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর মধ্যে আমরা মিনারেলস পাই। আর কার্বোহাইড্রেটের একটা পার্ট অর্থাৎ ফাইবার, এইটা আমরা পেয়ে যাচ্ছি। হুম, আচ্ছা। এরপরে আরেকটা যে ধরনের খাবার আমরা নিয়ে থাকি, আর কি খাবার নিচ্ছি? ধরুন প্রোটিন সোর্স হিসাবে যেগুলো নিচ্ছি, মিল্ক বা মিল্ক প্রোডাক্টস বা অ্যানিমাল প্রোটিন, যাই হচ্ছে অ্যানিমাল ফুডস যেগুলো, মিল্ক, মিল্ক প্রোডাক্টস, অ্যানিমাল ফুডস, এই একটা গ্রুপ। এই গ্রুপ থেকে আমরা কি পাবো? প্রোটিন পাবো, ক্যালসিয়াম পাবো, মেজরলি যেগুলো পাবো বলছি। আর হ্যাঁ, মোটামুটি ভাবে এইগুলোই পাওয়া যায়, প্রোটিন এবং ক্যালসিয়াম, এটা আমরা বেসিক্যালি পেয়ে থাকি। লাস্ট যে গ্রুপটা আমরা সবসময় নিচ্ছি, অয়েলস বা ফ্যাট যাই বলি না কেন, তার সাথে নাটস, সিডস। এই যে গ্রুপটা, এইটার মধ্যে থেকে আমরা কি পাচ্ছি? এক তো আমরা ফ্যাট পাচ্ছি, অর্থাৎ এনার্জি পেয়ে গেলাম। হুম, তার সাথে কি পাচ্ছি? প্রোটিন পাচ্ছি। ওকে, এই ফ্যাট কিন্তু এনার্জিও দিচ্ছে, আবার গুড ফ্যাট সেটাও দিতে পারে, ব্যাড ফ্যাটও দিতে পারে, যে কোনো রকমের ফ্যাটস হতে পারে। এছাড়াও পাচ্ছি মিনারেলস, প্রচুর পরিমাণে মিনারেলস কিন্তু আমরা নাটস এবং সিডস থেকে পাই। তাহলে এটা আমাদের বেসিক গ্রুপ, যা আমরা রোজ খাচ্ছি, রাইট? কোনো না কোনো একটা জিনিস আমরা রোজই কিন্তু এগুলোর মধ্যে থেকে নিতে পারি। তার মানে কি বুঝছি? আমার যে 6টা নিউট্রিয়েন্টস এর কথা বলছিলাম, অর্থাৎ ব্যালেন্স ডায়েটের জন্য যে 6টা নিউট্রিয়েন্টস লাগবে, আমি যদি এই সব কিছুকে নিই তাহলে আমার ডায়েটের মধ্যে এই 6টা নিউট্রিয়েন্টস আসবে। কিন্তু এইগুলোর মধ্যে থেকেও এমন একটা গ্রুপ আছে যেটাকে বাদ দিলেও কিন্তু আমি নিউট্রিয়েন্টস গুলোকে বা আমার ডায়েটটাকে ব্যালেন্স করতে পারবো। সেটা হচ্ছে এই গ্রুপটা। যদি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস নিয়ে থাকি বা অ্যানিমাল ফুডস নিয়ে থাকি, সেটাকে যদি আমরা বাদও দিই, এখান থেকে আমরা যেটা পাচ্ছিলাম মেইনলি প্রোটিন আর ক্যালসিয়াম, সেটা কিন্তু আমরা বাকিগুলো থেকেও পেয়ে যাব। তাই যারা ভেজিটেরিয়ান রয়েছে তাদের ক্ষেত্রেও ব্যালেন্স ডায়েট করাটা ডিফিকাল্ট নয়। রোজকার দিনের তুলনায়, মানে রোজকার দিনের মতোই কিন্তু আমরা এই ব্যালেন্স ডায়েটটাকে করতে পারছি। এবার আরেকটা জিনিস যেটা হয়, এই যে আমাদের বেসিক যে খাওয়া দাওয়া, বেসিক যে ফুড গুলো রয়েছে, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারি। কেন ভাগ করব? আমি প্রতিদিন আমার খাবার থেকে কোনটা নেব সেটা বোঝার জন্য আমি এই ভাগটা করতে পারি। যেরকম সিরিয়ালস প্রোডাক্ট, সিরিয়াল প্রোডাক্টস এর মধ্যে, আচ্ছা, এটা 1 নম্বর ভাগ হতে পারে, এটা একটা ভাগ। তার মধ্যে কি আছে? সিরিয়ালস, গ্রেনস, যে কোনো দানাশস্য জাতীয় খাবার। তার মধ্যে আমরা রাইস, হুইট, মিলেটস এই সব কিছুকে রাখতে পারি।
অর্থাৎ ধান বা ধান থেকে তৈরি যে কোনো খাবার, মিলেটস এবং গম, এগুলোকে রাখা যেতে পারে। নেক্সট হচ্ছে পালসেস, এই আরেকটা গ্রুপ। পালসেস এর মধ্যেও যেরকম আমরা নর্মাল ডাল রাখছি, সেটাও যেরকম হবে একই রকম ভাবে কাবলি চানা, মটর বা সয়াবিন, রাজমা, এগুলো পালসেস এর মধ্যে আসবে। হুম, আচ্ছা, সিরিয়ালস আর মিলেটসটা মোটামুটি একটা গ্রুপের মধ্যেই চলে আসে। ঠিক আছে, মিলেটস মানে জোয়ার, বাজরা, রাগি, বার্লি, এই জিনিসগুলোকে আমরা মিলেটস এর মধ্যে রাখছি। তারপরে গ্রুপটা কি হতে পারে, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এইটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসটাকে আমরা আরেকটা গ্রুপের মধ্যে, একটা ইন্ডিভিজুয়াল গ্রুপের মধ্যে রাখতে পারি। হুম, এই যে ভেজিটেবলস, এই ভেজিটেবলসটাকেও আবার আমরা দুটো ভাগ করে নিতে পারি। কিরকম, আলাদা করেই দেখাই। একটা হচ্ছে লিফি ভেজিটেবলস, আর একটা আদার ভেজিটেবলস। ওকে, লিফি ভেজিটেবলস, যেটা লিফি ভেজিটেবলস মানে শাক জাতীয় খাবার আমি কতটা নিচ্ছি, অর্থাৎ সবুজ সবুজ সবজি আমি কতটা নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। এবং বাকি সবজিগুলো আমি কতটা নিচ্ছি, বাকি সবজির মধ্যে কিন্তু আলুও পড়ছে, কিন্তু সেখান থেকে আমরা ফাইবার পাচ্ছি না। বাট আমরা জানি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মানে সেখান থেকে আমাকে ফাইবার কন্ট্রিবিউট করছে। তাই জন্য আলাদা করে কিন্তু লিফি ভেজিটেবলস এর একটা সেগমেন্ট আমাকে রাখতে হচ্ছে। এই পুরোটা 3 নম্বরের মধ্যে আসতে পারে। তারপরে আমরা এই মিল্ক প্রোডাক্টস এবং অ্যানিমাল ফুড, এই পুরোটাকে একটা গ্রুপের মধ্যে রাখতে পারি। নাটস অ্যান্ড অয়েল সিডস যা কিছু রয়েছে, এইটাকে আমরা একটা গ্রুপের মধ্যে রাখতে পারি। আমাকে মাথায় রাখতে হবে যে আমি সারাদিনে যে খাবারগুলো খাচ্ছি, আমার সারাদিনের খাবারের মধ্যে যেন এই যে এক একটা ভাগ করলাম, এই ভাগ থেকে খাবার আসে। এমন যেন না হয় যে কোনো একদিনে আমি একটা ভাগ পুরো ছেড়ে দিলাম, কোনো একদিন না, একদিনের পর একদিন মানে কন্টিনিউয়াসলি আমি যদি কোনো একটা ভাগকে অফ করে দিতে পারি, এক্সেপ্ট দিস ওয়ান, এটা বাদ দিয়ে বাকি যে ভাগগুলো করছি এগুলোকে যদি আমি রেগুলার বেসিসে অফ করে দিই কোনো একটাকে, তাহলে আমার প্রবলেমস আসছে। তাহলে এই ভাগগুলো যদি আমি নিচ্ছি, দ্যাট মিনস আমি একটা ব্যালেন্সড ডায়েটের মধ্যে রয়েছি। ঠিক আছে, এটা বোঝা গেল? এটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। গুড। এবার ব্যালেন্সড ডায়েটটাকে আরো বেটার ওয়েতে বোঝার জন্য আমরা কয়েকটা ফুডকে অ্যাডিশন করতে পারি। হুম, যার আলাদা আলাদা মানে একটা পোশাকি নাম রয়েছে এগুলোর বেসিক্যালি। একটা হচ্ছে ফাংশনাল ফুড। ফাংশনাল ফুড আমরা কাকে বলছি, যেটা অবশ্যই ফাংশনাল ফুড মানে আমরা তো তার নাম দেখে বুঝতেই পারছি তার বেসিক কিছু ফাংশন রয়েছে। এই বেসিক ফাংশনটা কি, আমাদেরকে এনার্জি দেওয়া নয়, এই ফাংশনটা হচ্ছে আমার শরীরকে সুস্থ রাখা বা ডিজিজকে প্রিভেন্ট করা। ডিজিজ প্রিভেনশনের জন্য যে ফুডস গুলো রয়েছে, তার মধ্যে নিউট্রিয়েন্টস হিসেবে আমরা প্রোটিনকে ধরতে পারি, আমরা ভিটামিনস এবং মিনারেলসকে ধরতে পারি। এরা আমাদের ডিজিজ প্রিভেনশনে সাহায্য করে থাকে, সেগুলোকে আমরা ফাংশনাল ফুড বলছি। এই ফাংশনাল ফুডের মধ্যেও আবার দুটো ভাগ দেখা যায়। একটা ন্যাচারালি, যেটা নেচার মেড। নেচার মেড মানে যার কোনো প্রসেসিং হয়নি, কোনো মানে স্টোরেতে, কোনো ফ্যাক্টরিতে সেটাকে তৈরি করা হয়নি, যেরকম ফ্রুটস, ভেজিটেবলস। ন্যাচারালি যদি আমরা এগুলোকে নিতে পারি, ফ্রেশ হিসেবেই যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা ন্যাচারালি সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, আমাদের অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করতে হচ্ছে না, রাইট? যদি আর্টিফিশিয়ালি আসি, তাহলে আর্টিফিশিয়ালি অনেক ধরনের প্রোবায়োটিক্স থাকে। হুম, প্রোবায়োটিক্স আলাদা করে পাওয়া যায়। প্রোবায়োটিকের কাজ আমরা জানি, আমার গাট হেলথকে ভালো করা, আমার বডিতে যে গুড ব্যাকটেরিয়া গুলো রয়েছে তার মাল্টিপ্লিকেশনে সাহায্য করা, তাদেরকে সাপ্লাই করা হচ্ছে প্রোবায়োটিকের কাজ। তো আর্টিফিশিয়াল ফাংশনাল ফুডস মানে সেই প্রোবায়োটিক্স গুলোকে আমি আমার সারাদিনের ডায়েটে রাখতে পারি। এটা আমি ন্যাচারাল সোর্স বা প্ল্যান্ট সোর্সে বললাম। যদি অ্যানিমাল সোর্সে আসি, তাহলে
নর্মালি হতে পারে অ্যানিমাল ফুড, যার থেকে আমরা প্রোটিন পাচ্ছি। আদারওয়াইজ খুব একটা ফাংশনাল ফুড কিন্তু আমরা অ্যানিমাল ফুড গ্রুপস এর মধ্যে স্পেসিফাই করতে পারি না। খুব ভালো অ্যানিমাল ফুড হিসেবে আমরা ধরে থাকি কোল্ড ওয়াটার ফিশ, ঠান্ডা জলের মাছ, যেগুলো যেগুলো আমাদের যে প্যাটার্ন, আমাদের যে কালচার, আমাদের যে ক্লাইমেট, সেই অনুযায়ী আমরা ফ্রেশ হিসেবে পাচ্ছি না, তাই সেটাকে আমরা ধরতে পারি না। যেরকম স্যালমন, ম্যাকরেল, সার্ডিন, তো এইগুলোকে তো আমরা আমাদের মতন করে পাচ্ছি না, না আমরা যেরকম রুই কাতলা পাই সেভাবে এগুলোকে পাচ্ছি না, প্রিজার্ভড হিসেবে পাচ্ছি। আমরা এগুলোকে আমাদের রেগুলার ডায়েটকে ব্যালেন্স করার জন্য ফাংশনাল ফুডের মধ্যে রাখতে পারবো না তাহলে। নেক্সট আসে কনভেনশনাল ফুড। ম্যাম, ঠান্ডা জলের মধ্যে কোন কোন মাছের বলছেন? ঠান্ডা জলের মাছ বলতে মানে ঠান্ডা জল বলতে বিদেশি মাছ যেগুলো, ধরুন স্যালমন, ম্যাকরেল, কড, সার্ডিন, এই যে মাছগুলো যেগুলো আমরা পাই না আমাদের দেশে, সেই জন্য এগুলোকে আমরা আমাদের ফাংশনাল ফুডের মধ্যে রাখতে পারবো না, মানে রাখতে পারবো না ইন দ্য সেন্স আমাদের ডায়েটকে ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স ডায়েট হিসেবে এগুলো আমাদের নেওয়ার কোনো চান্স নেই, যদিও বা নিতে পারি ভীষণ কস্টলি, এবং তার মধ্যে প্রচুর প্রিজারভেটিভ থাকছে, যেটা ভালোর থেকেও বেশি খারাপ করে দেবে। তাই লো কস্টেই আমি ফাংশনাল ফুড পাবো, সেটা হচ্ছে ন্যাচারাল ফুড। যা কিছু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রয়েছে সেটাই আমার জন্য দ্য বেস্ট ফাংশনাল ফুডস। ওকে, আচ্ছা ম্যাম, হ্যালো হ্যালো ম্যাম, বলুন বলুন। ম্যাম যেটা আমি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আমরা যে ভেজিটেবলস গুলো পাচ্ছি বা যে হুম ফ্রুট গুলো পাচ্ছি, সেটা তো ফুল অফ মানে পেস্টিসাইড, এবং আমরা তো প্রায়শই দেখে থাকি কি মোম দিয়ে মানে আপেল টাপেল গুলোকে পলিশ হুম করা হয়। হুম। তারপরে বেগুন বলুন বা পটল বলুন, এগুলো কি হয় ন্যাচারালি কি হয়, যেদিনকে আমি মানে বাজারে আনছে ওরা, তার আগের দিন কি করে ওরা স্প্রে করে দেয় যাতে জিনিসটা করে, সতেজ হ্যাঁ, থাকে। সেটা আপনি কিছু হ্যাঁ, করতে পারবেন না। এবার এই প্রশ্নটা অনেকেরই থাকে যে আমরা হ্যাঁ, যখন এই ন্যাচারাল ফুড নেব, নাকি সেটাকে আমরা মানে অন্য ফর্মে নিতে পারি রান্না করা অবস্থায়, বা রাইট কার্বোহাইড্রেট রাইট। বেসড যে ফুড গুলো সেইগুলো, এই প্রশ্নটাই। তো বেসিক্যালি কি হয়, আমরা যাই খাচ্ছি তার মধ্যেই স্প্রে করা হচ্ছে। মানে আপনি ধরুন একটা দানা শস্য জাতীয় খাবার খেলেন, তার মধ্যেও স্প্রে করা হচ্ছে। আর আপনি সাধারণ সবজি বা ফল নিচ্ছেন, তার মধ্যেও স্প্রে করা হচ্ছে। তো আপনি সেটাকে আলাদা করে মানে আলাদা করতে পারবেন না, ভাগ করতে পারবেন না। ম্যাম সেকেন্ডলি হচ্ছে ম্যাম আমরা যখন র ফুড নিচ্ছি, আমি একটু বলে দিই তাহলে সুবিধা হবে। শিওর 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 শিওর। আরেকটা জিনিস হয় কি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন ফর্মে নিচ্ছি, আচ্ছা কেউ আনমিউট রয়েছেন, একটু মিউট করে রাখো এখন। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যখন কুক ফুড নিচ্ছি, কুক ফুড মানে সেই খাবারের যে নিউট্রিয়েন্ট কন্ট্রিবিউশনটা সেটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে কেউ আনমিউট রয়েছে, প্লিজ মিউট। হ্যাঁ প্লিজ যার ম্যাম। ফলে কি দেখা যাচ্ছে ম্যাম যে একটু রিপিট আমরা করুন, মিউট থাকার জন্য না কিচ্ছু বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। যখন আমরা র ফুড নিচ্ছি, সেখানে আমরা যেরকম পেস্টিসাইড, ইনসেকটিসাইডস এইগুলোকে যেরকম পাচ্ছি, একই রকম ভাবে আমরা কিন্তু তার মধ্যে থেকে ভিটামিনস, মিনারেলস বা ফাইবার, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইবার, সেটা পাচ্ছি। এবার যখন আমরা কুক ফুড নিচ্ছি, কুক ফুডে আমরা ভিটামিনস এর ক্ষেত্রে পড়েছিলাম যে কুকিং এ ভিটামিনস এর কি কি চেঞ্জেস হয়। তো যে ভিটামিন গুলো আমাকে প্রোটেকশন দিচ্ছিল against the illness or any kind of infection, সেই ভিটামিন গুলো যখন ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে থ্রু দ্য এক্সেস হিট, বা হয়তো আমি জল দিয়েছি খাবারে, সেই জলটা ইভাপোরেট হয়ে যাচ্ছে, সেই জলটাকে অতিরিক্ত জল সেটা যদি আমরা ফেলে দিচ্ছি, মানে বয়েল করার পরে ফেলে দিচ্ছি জলটা, এই সবকিছুর কারণে ভিটামিনটা নষ্ট হয়ে গেল। যার ফলে কি হচ্ছে, আমি দুটোই খেলাম, আমি র ফুডও নিলাম, আমি কুক ফুডও নিলাম, কিন্তু কুক ফুড নিয়ে আমি হয়তো ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো পেলাম না, কিন্তু আমি তো বাকি আরো অনেক কিছুর দ্বারা এক্সপোজড হচ্ছি। এয়ারে পলিউশন রয়েছে, ওয়াটারে পলিউশন রয়েছে, সবকিছু যদি ছেড়ে দিয়ে আমাদের খাবারের প্যাটার্ন, আমরা খাবার খাচ্ছি কিরকম, সিম্পল কার্বোহাইড্রেট বা হাই ক্যালোরি বেসড খাবার খাচ্ছি। তো এই সবকিছু আমার বডিতে যে টক্সিনটা জেনারেট করলো, তাকে শরীর থেকে বের করার জন্য, বা আমার অর্গান গুলোকে, আমার সেল গুলোকে ভালো রাখার জন্য যে নিউট্রিয়েন্টস গুলোর আমার দরকার ছিল, আমি সেটা কুক ফুড থেকে পেলাম না।
যার ফলে কি দেখা গেল আমি একদিনে হলো না, আমি দীর্ঘদিন ধরে সেরকমই খাবার খেতে থাকছি এবং একটা সময় পরে গিয়ে আমার একটা সমস্যা তৈরি হলো, যার জন্য এবার আমাকে সবসময় ওষুধ খেতে হচ্ছে। সেটা কারো ডায়াবেটিস হতে পারে, কারো থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটা একদিনে হলো না, ঠিক আছে? এটা কুক ফুডের ক্ষেত্রে গেলাম। এবারে এটাই যদি আমি র ফুডে আসি বা ন্যাচারাল ফুডে আসি, ন্যাচারাল ফুডের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আমি পেস্টিসাইড নিচ্ছি, ইনসেক্টিসাইড নিচ্ছি, কিন্তু সেগুলোকে আমার শরীর থেকে বের করার জন্য আমি উপযুক্ত পরিমাণে জল বা ফাইবার এবং ভিটামিন মিনারেলসটাও পাচ্ছি। তাই দুটোর কম্পেয়ার যদি করি, আমি দেখতে পারবো যে র ফুডটা মানে কম্পারেটিভলি হেলদিয়ার। ম্যাম নেক্সট যদি আমি একটা একটু ন্যাচারাল ফুড ছেড়ে, হ্যাঁ বলুন। বলছি কি, আমি এইটাকে একটু রিডিউস করতে চাইছি। ধরুন ধরুন যদি একটু অল্প গরম জলে যদি একটু ভিজিয়ে রাখা যায় অল দা ভেজিটেবলস, করা যায়, হ্যাঁ, করা যায়। তাহলে কি এটা কি কোনো ভিজিয়ে নিউট্রিয়েন্ট রাখার দরকার নেই। বেসিক্যালি আমরা যদি এইগুলোকে মানে এর যে পোটেন্সি রয়েছে ইনসেক্টিসাইডস বা এগুলোকে যদি রিডিউস করতে চাই, আমরা গরম জলের মধ্যে সেগুলোকে ওয়াশ করে নিতে পারি। হ্যাঁ, সেইটা আমরা ম্যাক্সিমাম করতে পারি, গরম জলে ওয়াশ করে নেওয়া, এইটুকুই করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা হয়, যদিও এটা মানে সবার জন্যই হতে পারে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কিনতে যাচ্ছি, আমরা কিন্তু সবসময় অ্যাট্রাক্টেড হচ্ছি টুয়ার্ডস দ্য অ্যাট্রাকটিভ ফ্রুটস, মানে একদম যেটার একদম কালারটা ভালো বা যে একদম ম্যাম, সবজিটা যেটা দেখতে সুন্দর, আমরা সেটা পছন্দ রাইট করছি। রাইট রাইট রাইট। এবার বাজারে যারা আনছেন, তো তারা যদি একদম ন্যাচারাল জিনিস আনে, এটা মনে রাখতে হবে যে ন্যাচারাল জিনিসের কিন্তু কালার সবসময় সেম থাকে না, একদম বা একদম সেটা যে একই রকম জিনিস হবে তাও নয়, কোনোটা বাঁকা টারা এরকম হতেই পারে, বাট আমরা একদম বাজারে গিয়ে সেই জিনিসটা পছন্দ করি না। তো তাদেরও বেচারা কিছু করার নেই, আমরা যদি সেটা পছন্দ না করছি আমরা কিনছি না। পাশের দোকানে যদি দেখছি যে খুব চকচকে সুন্দর দেখতে কোনো সবজি বা ফল আছে, আমরা সেখান থেকে গিয়ে কিনে নিচ্ছি। তো তাদেরকে তাদের বিজনেসটা চালানোর জন্য তো করতেই হচ্ছে। তাই আমরা দেখবেন অনেক ক্ষেত্রে আমি যখন ছোট ছিলাম, আমিও তখন বাজারে গেলে আমি দেখতাম, আমি যখন আমার বাবার সাথে যেতাম, তো দেখতাম যে অনেকেই কিন্তু এরকম যেগুলো একটু চকচকে নয়, বা বেগুন যেগুলো রাইট। পোকা দেওয়া, সেই জিনিসগুলোকে কিনে আনছে। তো তখন জিনিসটা বুঝিনি, এখন ওটা বুঝতে পারি যে কেন, কারণ কি তার মধ্যে এই যে ক্ষতিকারক কেমিক্যালস গুলো অনেকটা বেশি যায়। তো আমরা সেটা করতে পারি, এমন নয় যে আপনি বাজারে গেলেন সব থেকে বাজে জিনিসগুলো কিনে আনলেন, সেটা নয়। কিন্তু যা কিছু চকচক করছে, যেটাই দেখতে ভালো লাগছে, আমরা সেই জিনিসটা না নেওয়াটাই বেটার। ঠিক সেই জন্যই চালের ক্ষেত্রেও বলা হয়, ডালের ক্ষেত্রেও বলা হয়, আমরা এর আগেও বিভিন্ন সোর্সের যখন পড়েছি সোর্স গুলো বারবার করে মেনশন করেছি আনপলিশড। কারণ কি, পলিশিং হওয়ার ফলে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু আলটিমেটলি বডিতে বেনিফিট দিচ্ছে না। কিন্তু যদি আমরা আনপলিশড নিচ্ছি, দেখতে একদম বিচ্ছিরি, সেটা রান্না হতেও হয়তো অনেকটা সময় লাগছে, কিন্তু সেটা আমার বডিতে আলটিমেটলি বেনিফিট দিচ্ছে। তো এগুলো ডে বাই ডে আমাদের কারণেই কিন্তু এর যে অ্যাপ্লিকেশন গুলো এগুলো আরো বাড়ছে, তাই না? ম্যাম আমি রিসেন্টলি কম্পারিজনটা একটা আমরা ওইভাবে করতে পারি। ম্যাম আমি রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স বলছি। আমি 2 কিলো আপেল নিয়েছি। মোস্ট হুম। অফ দি আপেল মন্দ। সব ভিতরে না, একদম ভিতরে সব পচে গেছে, উপরে কিন্তু একদম হুম। একদম সুন্দর চকচকে করছে। দেখলাম হুম। 10টা আপেল এসছে আমার কাছে, আমি 8টা আপেলই ওই একই কন্ডিশন দেখলাম। তখন আমি ওকে হুম। জিজ্ঞাসা করতে গেলাম, পাশের দোকানে জিজ্ঞাসা করতে বলে ওখান থেকে নেবেন না, আমার কাছ থেকে নেবেন। আমি বলি কেন ভাই? না, ও ও যে 3rd গ্রেডের আপেল আনে, আমি কিন্তু আপনাকে কোনোদিন ঠকাবো না। আমি বলি কেন? বলে জানেন, উনি হচ্ছে এক্সপায়ার্ড আপেল নিয়ে এসছে, অর্থাৎ 15 দিন যে আপেলটা চলবে হুম। সেইভাবে প্রসেসিং করে ওরা মার্কেটে নিয়ে আসে। তো সেই আপেল ও হুম। বেচে, দাম দাম হয়তো 150-60 টাকা, আমার কাছে 200 টাকা পাবেন, কিন্তু আপনি কিন্তু ভালো জিনিস পাবেন। এই যে হ্যাঁ, এটাই ভ্যারিয়েশন। হয়ে থাকে, অনেক ইনজেকশন পুশ করে এটা করা হয়। ইনফ্যাক্ট শুধু এটা ন্যাচারাল ফুড বলে না, এমনকি যে অ্যানিমাল ফুড গুলো আমরা নিচ্ছি সেখানেও রাইট। কিন্তু হরমোনাল ইনজেকশন দেওয়া হচ্ছে। এবার এখানে আরো একটা কম্পারিজন, অ্যানিমাল ফুড সেটা আমি না ফুটিয়ে মানে না রান্না করে খেতে পারবোই না, সেটা সম্ভব নয়। কিন্তু এই হরমোনাল ইনজেকশনস গুলোর যে ক্ষতিকারক দিকটা, সেটা কিন্তু মানে কুকিং করার পরেও থেকে যেতে পারে। তো যার ফলে আমাদের বডি আরো অনেক বেশি ডিটোরিয়েটেড হতে পারে। সেই জন্য আমরা ব্যালেন্স করতে পারি, কিছুটা র ফুড কিছুটা কুক ফুড এইভাবে ব্যালেন্স করতে পারি। আমরা সেটাতেও আসবো, তাদের জন্য কোনটা
তো আমরা ব্যালেন্স করে সেটা নিতে পারি। ঠিক আছে? ম্যাম, সোডা বা লবণ জলে ওই শাকসবজি ভিজে রাখলে কি ওই ভিটামিনটা একদম নষ্ট হয়ে যায়? ভিটামিন নষ্ট হয়ে যায়। আমরা বি কমপ্লেক্সে পড়েছিলাম সেটা, মানে একদমই করা যাবে না। আমি যদি বি কমপ্লেক্স পেতে চাই তাহলে আমাকে সোডা ব্যবহার করা যাবে না রান্নায়। ঠিক আছে? ম্যাম, Okay, ma'am. প্রোবায়োটিকটা তৈরি করে একটুখানি বলবেন? প্রোবায়োটিক তৈরি করার ক্ষেত্রে বেসিক্যালি প্রোবায়োটিক মানে আমরা যে কোনো ভেজিটেবলস দিয়ে প্রোবায়োটিক তৈরি করতে পারি, যেটাকে অ্যাকচুয়ালি কনভেনশনাল ফুড বলে। কনভেনশনাল ফুড মানে কি, যার মধ্যে মডিফিকেশন করিনি, মানে তার মধ্যে আলাদা করে আমি নিউট্রিয়েন্টস অ্যাড করিনি, কিন্তু তার প্যাটার্নটাই এমন ভাবে বানিয়েছি যাতে করে তাতে আলাদা করে ওই ভিটামিন ব্যাকটেরিয়াস গুলো, যে লাইভ ব্যাকটেরিয়া বা যে গুড ব্যাকটেরিয়া গুলো, সেগুলোর গ্রোথ হতে পারে। হুম। কিভাবে বানানো যেতে পারে প্রোবায়োটিক? যে কোনো ভেজিটেবলস কে যখন আমরা সল্ট ওয়াটারের মধ্যে ডুবিয়ে রাখছি, একটা কাঁচের জারের মধ্যেও যদি সেটাকে ভালোভাবে ডুবিয়ে আমরা কিছুটা বা কয়েকদিন, ধরুন 2-3 দিন আমরা যদি রোদে রেখে দিই, তাহলে সেটার মধ্যে এই লাইভ ব্যাকটেরিয়াল গ্রোথটা হতে থাকে। তাকে আমরা চাপা দিয়ে রাখছি, যখন রোদে রাখছি বা কখনো কখনো লিডটা ওপেন করছি একবার, তারপর আবার লিডটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখা যাবে যে ওই জলটার ওপরে ছোট ছোট সাদা সাদা ফেনার মতন তৈরি হয়েছে। এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইন্ডিকেট করছে। তো এইভাবে আমরা প্রোবায়োটিক বানাতে পারি, যে কোনো ভেজিটেবলস এর বানানো যেতে পারে। এখন শীতকালে প্রচুর ভেজিটেবলস রয়েছে, আমলকি থেকে শুরু করে গাজর, বিট, তারপরে বাঁধাকপি, প্রচুর জিনিস রয়েছে যেগুলো হয়তো আমরা কাঁচা খেতে অতটা ভালো লাগবে না, বাট আমরা প্রোবায়োটিক হিসেবে এটা বানাতে পারি। ইনফ্যাক্ট মানে অনেকগুলো স্টেটে কিন্তু এই প্রোবায়োটিকের একটা বেশ চল আছে, প্রোবায়োটিক হিসেবে নয় কিন্তু চল আছে। যেরকম কাঞ্জি উত্তরপ্রদেশের হয়তো শুনে থাকবেন, সেটাতেও কি হয়, বিটরুট দিয়ে তারা প্রোবায়োটিকটা বানাচ্ছে। সাউথ ইন্ডিয়াতে কি বানাচ্ছে তারা, সাউথ ইন্ডিয়া হোক ওড়িশা হোক, সেখানেও কিন্তু পান্তা ভাত নিচ্ছে, সেটাও এক ধরনের প্রোবায়োটিক। হ্যাঁ। তো এই জিনিসগুলোকে কিন্তু আমরা আমাদের ডেইলি রুটিনের মধ্যে আনতে পারি, যেটা আগেন আমার ব্যালেন্স ডায়েটটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, এই কনভেনশনাল ফুড গুলো। ম্যাডাম, বলুন। বলছিলাম ভিটামিন সি সমৃদ্ধ যেসব ফুড, এগুলো কি হিট হুম, করলে মানে গরম করলে কি এগুলো নষ্ট ভিটামিন হয়ে যাবে। সিটা নষ্ট হয়ে যায়? হুম। আচ্ছা, এরপরে আসবো মডিফাইড ফুড। মডিফাইড কথাটা থেকেই বোঝা যাচ্ছে চেঞ্জ করা হয়েছে। মডিফাইড ফুড বা এর আরেকটাও নাম বলতে পারি ফর্টিফাইড। হুম। ফর্টিফাইড ফুড বা এই প্রসেসটাকে বলা হয় ফর্টিফিকেশন। তার মানে কি, একটা ফুড যার মধ্যে হয়তো অনেক কিছু রয়েছে কিন্তু কোনো একটা নিউট্রিয়েন্টস নেই, তো আলাদা করে মানে কেমিক্যালি, কেমিক্যালি বলতে মানে আর্টিফিশিয়ালি যদি সেই নিউট্রিয়েন্টসটাকে অ্যাড করা হয়ে থাকে খাবারে, তাহলে তাকে বলা হয় ফর্টিফাইড ফুড বা মডিফাইড ফুড। যেরকম বিভিন্ন সাপ্লিমেন্টস, সেগুলো ফর্টিফাইড ফুড হতে পারে। আমরা রোজ বাড়িতে একটা ফর্টিফাইড ফুড ইউজ করি, সেটা হচ্ছে খাবারের নুন। নুনের মধ্যে আমরা জানি শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড থাকে, কিন্তু নুনের প্যাকেটটা দেখতে পাবো তাতে লেখা আছে আয়োডাইজড সল্ট। এর কারণ আমরা মিনারেলসে পড়ে এসেছি, আয়োডিনের ডেফিসিয়েন্সি কমানোর জন্য। তাহলে এটা হচ্ছে এক রকমের ফর্টিফাইড ফুড। সল্টের মধ্যে আয়োডিনকে ফর্টিফাই করা হয়েছে যাতে আয়োডিন ডেফিসিয়েন্সিটা মাস লেভেলে কমানো যেতে পারে। তো এইগুলো হচ্ছে ফর্টিফাইড ফুডস। নেক্সট যেটা আসবো, দ্যাট ইজ মেডিকেল ফুডস। আচ্ছা, মেডিকেল ফুডস মানেটা কি? আচ্ছা, মেডিকেল ফুডের আগে আমরা আরেকটা জিনিস, এই ডায়েটটাকে আগে একটু বলি। যেটা বলছিলাম যে ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে এই পিরামিডটাকে একটু ফলো করতে হবে। কিরকম? একটা ফুড পিরামিড দেখছি। ফুড পিরামিড, পিরামিডের ক্ষেত্রে কি হয়, সবসময় নিচ থেকে ওপরে মানে নিচের যে লেয়ারটা সেটা সব থেকে বড় হয়, তারপরে এক স্টেপ ওপরে যাচ্ছে মানে লেয়ারটা কমছে। ফুড পিরামিডের সিগনিফিকেন্সটা কি, আমি একদম নিচের লেয়ারে যেটা রাখবো তার মানে বোঝাবে এটা আমি সারাদিনে বেশি খাবো। যেভাবে যেভাবে আমি খাবারের পরিমাণটাকে ধরছি সেইভাবে লেয়ার গুলোকে রাখতে হবে। তার মানে এই যে লাস্ট লেয়ার,
সেখানে আমাকে বেশি নিতে হবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসকে, ঠিক আছে, যেটা আমরা নিই না ইউজুয়ালি। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি নিলে আমার বেনিফিটস গুলো কি কি আসছে? এক, ওয়াটার পাচ্ছি, নেক্সট আমি ভিটামিনস পাচ্ছি, থার্ড মিনারেলস পাচ্ছি, ফোর্থ ফাইবার পাচ্ছি, ফিফথ অ্যান্টিঅক্সিডেন্টস বা ফাইটোনিউট্রিয়েন্টস পাচ্ছি। এবং এই 5টা নিউট্রিয়েন্টস এর কি কি নিউট্রিশনাল বেনিফিটস রয়েছে সেটা আমরা অলরেডি জেনে এসেছি। তাহলে সেই জন্য আমাদেরকে সব থেকে বেশি, আমরা সারাদিনে যে পরিমাণ খাবার খাচ্ছি, তার মধ্যে সব থেকে বেশি এইটাকে নিতে হবে। তারপরে তার থেকে একটু কম আমরা রাখতে পারি গ্রেনসকে, অর্থাৎ সিরিয়াল প্রোডাক্টসকে, ফর কার্বোহাইড্রেট অর ফর এনার্জি সোর্স। সিরিয়াল প্রোডাক্টস এর মধ্যে, জাস্ট আ সেকেন্ড, ওকে। তো যেটাতে আসছিলাম, এই যে গ্রেনস বা সিরিয়াল প্রোডাক্টস, এইটা আমরা বেশিরভাগটাই হোল গ্রেনস বা আনপলিশড গ্রেনস যেগুলো রয়েছে সেইগুলোর মধ্যে রাখতে পারি। এখানে আমরা সিরিয়ালসও রাখতে পারি, পালসেসও কিন্তু রাখা যেতে পারে এই গ্রুপটার মধ্যে। তারপরের যে স্টেজটা, সেখানে আমরা দুটো ভাগ করে দিয়েছি, একটা ডেয়ারি, আরেকটা সি ফুড বা পোল্ট্রি ফুডস এগুলোর মধ্যে। কারণ কি? প্রোটিন সোর্স। এই দুটোর বদলে আমরা কি বলছিলাম? আমরা চাইলে প্রোটিন সোর্সের জন্য নিতে পারি প্লান্ট সোর্সেস গুলো প্রোটিন, অর্থাৎ পালসেস। পালসেসটাকে আমরা এই পুরোটা জুড়ে রাখবো। কেউ আনমিউট হয়ে গেছে, মিউট করে রাখবেন। পালসেসটাকে আমরা এই পুরোটার মধ্যে ম্যাম রাখতে স্ক্রিন বড় হচ্ছে না তো, স্ক্রিন বড় স্ক্রিনটা এবার হচ্ছে ছোট না? এবার ছোট হয়ে গেল তো এখন। না নতুন ঠিক করে আছে ঢুকলে ম্যাম, আপনি ডবল টাচ করুন, স্ক্রিনটা বড় হয়ে যাবে। আচ্ছা, কেন এখানে তো দুটো ভাগ করা হয়েছিল? কারণ সি ফুড আর ডেয়ারি প্রোডাক্টস, কারণ আমরা জানি যে অ্যানিমাল প্রোটিন মানে তার কোয়ালিটিটা ভালো, সেই জন্য আমরা দুটো ভাগ করে আলাদা আলাদা ভাগে নিতে পারছি। কিন্তু যখন পালস প্রোটিন নেব, পালস প্রোটিন মানে আমি যে কোনো কিছু থেকেই নিতে পারি, তো পালস প্রোটিনকে আমি এই পুরোটা জুড়ে রাখবো, তাহলে আমি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোকেই কভার আপ করতে পারছি। পরের যে লেয়ারটা, সেখানে আমরা খুব সামান্য রাখতে পারি, সেটা হচ্ছে অয়েলস বা ফ্যাট এগুলো, এবং তার সাথে নাটস অ্যান্ড সিডস। নেসেসারি নয় যে রোজ আমাকে প্রচুর পরিমাণে সিডস নিতে হবে, সেরকম নয়। সারাদিনে আমরা কতটুকু সিডস নিতে পারি? সারাদিনে 2 টেবিল স্পুন মতন সিডস নিলেই কিন্তু আমাদের এনাফ। তাহলে সেটা আমরা খুব কম পরিমাণেই রাখছি। আর একদম পিক যেটা, সেটা হচ্ছে সুইটস বা সুগার বা জ্যাগেরি, অর্থাৎ মিষ্টি জাতীয় যে খাবার। সুগার হতে পারে, জ্যাগেরি হতে পারে, হানি হতে পারে, যে কোনো মিষ্টি জাতীয় খাবার, সেটা আমরা খুবই সামান্য রাখবো বা ওকেশনালি রাখবো, রেগুলার বেসিসে নয়, মাঝে মাঝে এটা আমরা রাখতে পারি। তো এই যে পিরামিডটা রয়েছে, এই পিরামিডটাকে যদি আমরা রোজ আমাদের ডায়েটের জন্য ফলো করি, তাহলেই আমরা আমাদের ডায়েটটাকে কিন্তু ব্যালেন্স করতে পারছি। ঠিক আছে? এটা বোঝা ম্যাম গেছে? একটা কথা বলবো? বলুন। হ্যালো, বলুন। এই যে সুগার বা জাগেরি, যেটা পাই সেটা অরিজিনাল নয়, অনেক না। প্রসেসিং এর মধ্যে আসে, যে কারণে এটা আমাদের খাওয়া একেবারেই উচিত নয়, মানে ছেড়ে দিলে হুম খুবই ভালো হয়। কিন্তু হুম হুম মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো মাঝে মধ্যেই মিষ্টি ক্রেভিং হয়। তো হুম আমাদের
নিজেদের বাড়িতে খেজুর চাক খেতে পারে। থেকে পাওয়া রিয়েল হানি আছে, যেটা কোনো প্রসেসিং এর মধ্যে আসেনি। আমি মাঝে মধ্যে একদম না খেতে যখন খুব পারবেন। মিষ্টি ক্রেভিং হয় আমি একটু 1 চামচ করে মধু খেয়ে নিই। হ্যাঁ, একদম খেতে পারবেন। কারণ মধুটা ইউজুয়ালি কেন বারণ করা হয়, কারণ ওটা অনেক প্রসেস থাকে। মানে আমরা যখন বাজার থেকে মধুটা কিনে আনছি তার মধ্যে প্রসেসিং অনেক বেশি থাকে, সেই কারণে বারণ করা হয়। আদারওয়াইজ কিন্তু মানে একদম যদি পিওর ফর্মে হানি হয় তো হানির অনেক বেনিফিটস রয়েছে, নিউট্রিশনাল বেনিফিটসও অনেক রয়েছে। তো সেটা চাইলে আপনি খেতেই পারেন রোজ। হুম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু শুধু এইটার দিকে মাথা রাখলে চলবে না, বাকিগুলোও মেনটেন করব, তাহলে গিয়ে আমি রোজ হানিটাও খেতে পারবো। বোঝা গেল? ওকে ম্যাম, ওকে। আচ্ছা, তাহলে এই গেল ফুড পিরামিডের কথা। এবারে আসবো আলাদা করে এই স্পেশাল ডায়েটে। স্পেশাল ডায়েট মানে কি? ফুড পিরামিডটা কাদের জন্য বললাম? সবার জন্য। নিজেকে ভালো রাখতে গেলে, নিজের ডায়েটটাকে ব্যালেন্স করতে গেলে আমি ফুড পিরামিড মেনে ম্যাম চলি। ম্যাম মেডিকেল ফুডসটা তখন বলতে এবার না, মেডিকেল ফুডসটা এখন না, একটু পরে বলবো। আগে এগুলো বুঝিয়ে দিই, তারপরে মেডিকেল ফুডসটাতে আসবো। থ্যাংক ইউ। স্পেশাল ডায়েটের মানে হচ্ছে এমন কিছু কিছু মানুষ থাকেন যাদের কোনো একটা পার্টিকুলার ফুডে অ্যালার্জি রয়েছে, ঠিক আছে, যার কারণে সে ওই খাবারটা খেতে পারছে না। তার ফলে তার সারাদিনের যে ডায়েটটা প্ল্যান হচ্ছে, তার যে ব্যালেন্স ডায়েট বা তার যে ফুড পিরামিডটা হচ্ছে, সেই ফুড পিরামিডটা থেকে ওই পার্টিকুলার গ্রুপসটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে স্পেশাল ডায়েট। কিরকম স্পেশাল ডায়েটের মধ্যে? গ্লুটেন ফ্রি ডায়েট। গ্লুটেন কি কোথায় পাওয়া যায়? গ্লুটেন পাওয়া যায় হুইট প্রোডাক্টস এর মধ্যে। গম জাতীয় খাবার, এগুলোর মধ্যে আমরা গ্লুটেন পাই। হুম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গ্লুটেনটা আমাদের ডাইজেস্ট হয় না। কেউ আনমিউট রয়েছেন, মিউট রাখুন প্লিজ। এই গ্লুটেনটা আমাদের ডাইজেস্ট হয় না। আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে, সেটা যে এনজাইমস গুলো রয়েছে সেগুলো কিন্তু গ্লুটেনকে ডাইজেস্ট করতে পারে না। গ্লুটেন এক ধরনের প্রোটিন, ঠিক আছে? দু রকম প্রোটিনের কম্বিনেশনে তৈরি হয় এই গ্লুটেন। ওকে, তো যখন এটা ডাইজেস্ট হচ্ছে না, আমার স্মল ইন্টেস্টাইনেও বসে যাচ্ছে, এবং স্মল ইন্টেস্টাইনের অ্যাবজর্পশন যখন হয়, আমরা পড়েছি যে সেখানে ভিলাই থাকে, আঙুলের মতন কিছু অংশ যাকে বলছি আমরা ভিলাই, সেগুলো থাকছে। যেহেতু ও অ্যাবজর্বও হবে না, ডাইজেস্ট হয়নি, তাই অ্যাবজর্ব হওয়ার চান্স নেই। ও কি করে? এই ভিলাইগুলোকে গিয়ে ইনফ্ল্যান্ট করে দেয়। ভিলাইগুলোকে এফেক্ট করছে, ভিলাইগুলো ইনফেক্টেড হয়ে যায়, লাল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ভিলাইগুলো, যার ফলে আমাদের ইনডাইজেশন বা ডায়রিয়ার মতন সমস্যা দেখা যায়। অনেকের মুখেই হয়তো শুনে থাকবেন যে তাদের রুটি, লুচি, পরোটা এই ধরনের জিনিস খেলে অম্বল হয়ে যাচ্ছে বা ডায়রিয়া হয়ে যাচ্ছে বা পেট ব্যথা হচ্ছে, এরকম কথা আমরা শুনে থাকি। তাই তারা রুটি অ্যাভয়েড করে ভাত খাচ্ছে। এর কারণ হচ্ছে গ্লুটেন ইনটলারেন্স। ওকে, যখন কারোর গ্লুটেন ইনটলারেন্স হচ্ছে, সেই ডিজিজটাকে বলা হয় সিলিয়াক ডিজিজ। সবই এখানে নোট লেখা রয়েছে, কাউকে আলাদা করে নোট করতে হবে না। সেই ডিজিজটাকে আমরা বলি সিলিয়াক ডিজিজ। কারোর ক্ষেত্রে এটা অটো ইমিউন হয়ে যায়, মানে একদম প্রথম থেকেই কারোর থাকে। কারোর আবার দীর্ঘদিন ধরে খাবারের কোনো ভুলভাল খাওয়া দাওয়া, নিজের লাইফস্টাইল ভুলভাল, এই সবকিছুর কারণে গ্লুটেন ইনটলারেন্সটা জেনারেট হয়। তাহলে তাদের স্পেশাল ডায়েট মানে কি? তাদের ডায়েট হচ্ছে গ্লুটেন ফ্রি ডায়েট। এটাই হচ্ছে স্পেশাল ডায়েট। আরেকটা হয়, সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স হয়। সেখানে নেই, আমি এটা লিখে দিচ্ছি। ম্যাম, ওই আরেকটা, অ্যালার্জির ব্যাপারটা একটু বলুন, যে যদি যে কোনো খাবার খেলে যে অ্যালার্জি হচ্ছে তার জন্য কোন গ্রুপটাকে বাদ দেব? ওই গ্লুটেন ফ্রিটাকেই যার বাদ? যেটা গ্লুটেন ফ্রি, মানে কারোর যদি রুটি জাতীয় খাবার খেলে, গম জাতীয় খাবার খেলে হচ্ছে, তাহলে আমরা মানে হুইটটাকে বাদ দেবো। যেই খাবারটা খেয়ে হচ্ছে সেই খাবারটাকে আমি বাদ দেবো, সেটাই স্পেশাল ডায়েট। আবার কারোর হয় ল্যাকটোজ ইনটলারেন্স, কেউ কেউ থাকেন, মানে সে ল্যাকটোজ যে খাবারে রয়েছে, ল্যাকটোজ কোথায় থাকে? মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এ থাকে। তাহলে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস খেলেই তার এরকম সমস্যা হচ্ছে, সেই ডায়েটটা হচ্ছে ল্যাকটোজ ফ্রি ডায়েট। সেটাও একরকম স্পেশাল ডায়েট।
ঠিক আছে? এইগুলোকেই আমরা বলে থাকি স্পেশাল ডায়েট। আরেক ধরনের ডায়েট হয় যেটাকে বলা হয় ড্যাশ। ড্যাশ এটাও দেওয়া আছে পিডিএফ এর মধ্যে। ড্যাশ মানে কি? ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশারকে স্টপ করার জন্য বা ম্যানেজ করার জন্যও এক রকমের ডায়েট হয়, যেটা अगेन স্পেশাল ডায়েট, যাকে বলা হয় ড্যাশ ডায়েট। যদিও এখন আর মানে হাই ব্লাড প্রেশারের বা অন্যান্য ডিজিজের যে সম্পূর্ণ আলাদা খুব একটা ডায়েট হবে তা নয়। হাই ব্লাড প্রেশারের ডায়েট মানে সেখানে সল্টটাকে বাদ দিয়ে দেওয়া, সোডিয়াম ফ্রি ডায়েট বা লো সোডিয়াম ডায়েট। এটাই হচ্ছে ড্যাশ ডায়েট, যেটা হাইপার টেনশনকে ম্যানেজ করতে পারে। লো সোডিয়াম ডায়েট, ঠিক আছে? ম্যাডাম এই এক্ষেত্রে লো কি সোডিয়াম রান্নার লবণও খাওয়া যাবে না ম্যাম? একেবারে সেম, মানে নুনটা নুনই হয়, ওটা আপনি রান্নায় দিলেও যা সোডিয়াম পাবেন, কাঁচা খেলেও তাই সোডিয়াম পাবেন। অনেকেরই ভুল ধারণা থাকে যে কাঁচা নুন খাওয়া যাবে না, সেটা নয়। কাঁচা নুন খেতে কেন বারণ করা হয়? আমি তো অলরেডি রান্নায় নুন দিয়েছি, আবার আমি কাঁচা নুন নিচ্ছি, তার মানে আমার সোডিয়াম কন্টেন্টটা বেড়ে গেল, সেই জন্য বারণ করা হয়। ঠিক আছে? কিন্তু রান্নায় নুন নিলাম কিন্তু তাতে কোনো ক্ষতি হলো না, এই ব্যাপারটা ভুল। কিন্তু ম্যাম লবণ ছাড়া তো খাওয়া যায় না। যায় না, তার জন্যই আমাদেরকে কম করতে হবে। লো সোডিয়াম ডায়েট মানে শুধুমাত্র যে নুনটাকে বাদ দেবো তা নয়, যারা খুব ভালোভাবে মেনটেন করতে চায় এই ড্যাশ ডায়েটে কতটা নিতে পারে, সারাদিনে 2 to 3 গ্রামস, মানে হাফ টিস্পুন, মানে 1 চিমটে নুন সারাদিন, এইটুকু। অথবা ফলটাকে বাদ দিবে? আরেকটা, হ্যাঁ ফলও বাদ যাবে? ফল কেন বাদ যাবে? ফল বাদ যাবে না, আমি শুধুমাত্র সল্টের কথা বলছি। হুম? কারণ সোডিয়াম সব খাবারে রয়েছে, আমরা সব খাবারকে বাদ দিতে পারবো না, কারণ আমরা খাবার থেকে যে সোডিয়ামটা পাচ্ছি সেটা আমার সারাদিনের যে রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করে দিতে পারে। এক্সেস সোডিয়াম আমরা নিয়ে থাকি এই নুনের মাধ্যমে, তাই নুনটাকে রেস্ট্রিক্ট করা হয়। এছাড়াও আর কি কি রেস্ট্রিক্ট করতে পারি এই ড্যাশ ডায়েটে? যে কিছু প্রিজার্ভড ফুড রয়েছে, প্যাকেটজাত খাবার যেগুলো, সেগুলোকে আমরা রেস্ট্রিক্ট করব, কারণ কোনো কিছু সংরক্ষণ করতে গেলে নুন অ্যাড করা হয়, কারণ নুন হচ্ছে প্রিজারভেটিভ, তাই নুন অ্যাড করা হচ্ছে। সেটা যদি চানাচুর, ঝুড়ি ভাজা সেগুলোও হতে পারে, বানানো প্রসেসড ফুড সেটাও হতে পারে, এমনকি যেগুলো বানানো নয় রেডি টু ইট ফুডস যেগুলো, তার মধ্যেও থাকতে পারে। সেটা নর্মাল আচারও হতে পারে, পাঁপড় হতে পারে, ঠিক আছে? সেগুলোর মধ্যে হতে পারে সস, এগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে। সেইগুলোকে বাদ দেওয়া মানে হচ্ছে ড্যাশ ডায়েট। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ ম্যাম। গুড। আচ্ছা, ম্যাম এগুলোর ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার থাকে যাবে, তাই তো? হাই ব্লাড প্রেশার যাবে একদম। আচ্ছা, Thank you. এরপরে কিছু ডায়েট রয়েছে যেরকম লো কার্ব ডায়েট। লো কার্ব ডায়েট নিয়েও পরে কথা বলবো, যখন আমরা মেডিকেল ফুডস নিয়ে কথা বলবো তখন লো কার্ব ডায়েটের ব্যাপারে জানবো। আচ্ছা, এই যে মেডিটেরেনিয়ান ডায়েটটা, এটা আমাদের ক্লাইমেটের জন্য অ্যাপ্লিকেবল নয়, তাহলে এটা ভেবে আমাদের লাভ নেই, কারণ এই ডায়েট এনকারেজ করে কিছু ফ্যাট নেওয়ার জন্য, হাইলি ফ্যাটি ফুডস যেগুলো রয়েছে সেগুলো নেওয়ার জন্য, যেটা বেসিক্যালি একটু ঠান্ডার দেশের জন্য ঠিক আছে, কারণ ফ্যাট তো আমাদের বডি টেম্পারেচারটাকে ধরে রাখে, তাপমাত্রা বাড়াতে সাহায্য করে। আমাদের ক্লাইমেটে এটার প্রয়োজনীয়তা নেই, তাই এই ডায়েটটা নিয়েও আমাদের কথা বলার প্রয়োজন নেই। র ফুড ডায়েট, আমরা র ফুড নিয়ে এক্ষুনি আলোচনা করলাম, তাই এটা আর আলাদা করে বলছি না। র ফুডের বেনিফিটস গুলো আমরা কি কি পাচ্ছি? ফাইবার পাচ্ছি, ভিটামিনস পাচ্ছি, মিনারেলস পাচ্ছি, যেহেতু এটাকে হিট করতে হচ্ছে না তাই মাইক্রো নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাজ ইট ইজ পাচ্ছি। কোনগুলোকে আমরা র ফুডের মধ্যে রাখতে পারি? ফ্রুটস র ফুডের মধ্যে রাখবো, উইথ স্কিন রাখবো র ফুডের মধ্যে। এছাড়াও ভেজিটেবল স্যালাড হিসেবে রাখতে পারি, অথবা গ্রিন জুস হিসেবে রাখতে পারি। যেই ফুড গুলোকে, যেই ভেজিটেবলস গুলোকে আমরা কাঁচা খেতে পারছি না, স্যালাড হিসেবে খেতে পারছি না, সেগুলোকে আমরা কুক করে বা স্টিম করে খেতে পারি। বয়েল করে নয়, মানে বয়েল করলাম জলটা ফেলে দিলাম সেইভাবে নয়, স্টিম করে বা সেটার স্যুপ বানিয়ে সেইভাবে কিন্তু আমরা সেই ভেজিটেবলস গুলোকেও রাখতে পারি। র ফুড
কিরকম হয় না হয়, কোন কোন ভেজিটেবলস গুলো আমরা খেতে পারি, এর জন্য ম্যাম কি করে আপনারা যদি ইউটিউব ব্যবহারটা সার্চ করতে হয় করেন, আরেকবার বলবেন? কোনটা ওই কুক করে কিভাবে করতে হবে সেটা করে আমরা ইদার স্টিম করে ব্যবহার করতে পারি, ভাপিয়ে, অথবা সেটাকে স্যুপ বানিয়ে খেতে পারি, কিন্তু সেদ্ধ করে নিলাম এবং জলটা ফেলে দিলাম, এইভাবে আমরা খাবো না। সেই জন্যই বলছি, যদি আপনারা মানে এই ধরনের রেসিপিস কয়েকটা রয়েছে, ফিওনা হার্বালস এর যে ইউটিউব পেজটা রয়েছে তার মধ্যে কিছু কিছু রেসিপিস রয়েছে নিউট্রিশন রিলেটেড, কয়েকটা রেসিপি সেগুলো দেখতে পারেন। র ফুড লাইফ বলে যে পেজ, মানে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেইখানেও এরকম কিছু কিছু র ফুডস এর রেসিপি রয়েছে, তো সেইগুলো আপনারা চেক করতে পারেন, সেখানে আরো বেশ কিছু আইডিয়া পেয়ে যাবেন কি কি ধরনের র ফুডস আমরা ম্যাম করতে পারি। ম্যাম বলুন। বলছি যাদের লো প্রেশার তাদের লবণটা কি বেশি পরিমাণে খেলে কোনো অসুবিধা আছে? না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যাদের হাই ব্লাড প্রেশার তাদের হুম, যা ডিহাইড্রেশন যদি হয় তাকে লেবু আর লবণ জল কি খাওয়ানো যেতে পারে? খেতে পারবে, হ্যাঁ খেতে পারবে। ওকে ম্যাডাম। ম্যাম আরেকটা কথা ম্যাম, হুম, ওদিনে বলুন। বললেন যে ওদিনে বললেন যে পালং শাকের ক্ষেত্রে গরম করে জলটা ফেলে দেওয়ার ব্যাপারে, অক্সালিক অ্যাসিড বের করার ব্যাপারে, ওটা হুম চলবে? হুম 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 থ্যাংক ইউ, ওগুলো তো কিছু এক্সেপশন কেস না, সেগুলো তো করতেই হবে থ্যাংক ইউ, আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আসবো ভেজিটেরিয়ান এবং ভেগান ডায়েট। দুটো নামটা শুনলে একই রকম লাগছে, তাই না? তাহলে আলাদা কি? এই ভেজিটেরিয়ান একটা পার্ট হচ্ছে ভেগান, ঠিক আছে? ভেজিটেরিয়ানের মধ্যে অনেকগুলো ভাগ হয়। একটা হচ্ছে ভেগান, একটা হচ্ছে ল্যাক্টো ভেজিটেরিয়ান, একটা ওভো ভেজিটেরিয়ান, আরেকটা ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। অর্থাৎ ভেজিটেরিয়ান ডায়েট এই এতগুলো হয়। ভেগান মানে কি? যেখানে অনলি প্লান্ট ফুড রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র প্লান্ট সোর্স রয়েছে, কোনো অ্যানিমাল সোর্স নেই, কিচ্ছু না, মানে দুধ ডিম কিচ্ছু অ্যানিমাল সোর্স নেই, ঘি মাখন কিচ্ছু না, দ্যাট ইজ নোন অ্যাজ ভেগান ডায়েট। হুম। ল্যাক্টো ভেজিটেরিয়ান মানে কি? ল্যাক্টো কথাটার মানে, বা ল্যাক্টো কথাটা ইজ রিলেটেড টু মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস। তাহলে ল্যাক্টো ভেজিটেরিয়ান মানে প্লান্ট সোর্স রয়েছে, আর তার সাথে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস রয়েছে। অ্যানিমাল প্রোডাক্টস এর মধ্যে বা অ্যানিমাল সোর্স এর মধ্যে শুধুমাত্র এইটুকু, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, আর কোন অ্যানিমাল সোর্স নয়, তাদেরকে বলা হয় ল্যাক্টো ভেজিটেরিয়ান। ওভো কথাটার মানে হচ্ছে রিলেটেড টু এগ, ঠিক আছে? তাহলে ওভো ভেজিটেরিয়ান মানে যেখানে প্লান্ট সোর্স তো আছেই, তার সাথে এগ রয়েছে, শুধুমাত্র এগ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কিন্তু নেই, শুধুমাত্র এগ আর বাকি প্লান্ট সোর্সেস, তাদেরকে বলা হয় ওভো ভেজিটেরিয়ান, বা সেই ডায়েটটাকে বলা হয় ওভো ভেজিটেরিয়ান ডায়েট। তাহলে যদি ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান হয়, তাহলে এটার মানে কি বোঝাবে? যেখানে এটার মিল্ক মানে প্রোডাক্টস এন্ড এগ মিল্ক, প্লাস মিল্ক প্ল্যান্ট এন্ড এগ, সবই ডিম থাকবে। দুধ ভেরি গুড, মিল্ক এগ এন্ড ভেজিটেরিয়ান। Plant food, milk, and egg. ভেরি গুড। প্লান্ট ফুড রয়েছে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস আছে, আর এগ আছে। ভেজিটেরিয়ান ডায়েট বলতে আমরা এই এতগুলোকে বুঝি। এবার এগুলোর মধ্যে সব থেকে ভালো যদি বলি, সেটা হচ্ছে এই ভেগান ডায়েট, র ফুডের জন্য, হুম, বা প্লান্ট ফুডের জন্য। প্লান্ট ফুড বা প্লান্ট প্রোটিন এবং অ্যানিমাল প্রোটিন কি কি ডিফারেন্স আমরা পড়েছিলাম, কেন প্লান্ট প্রোটিনটা বেটার সেটা আমরা জেনেছিলাম, সেই জন্য ভেগান ডায়েটটা ভালো। তারপরে যদি কোনো কিছু বলতে চাই তাহলে এই ওভো ভেজিটেরিয়ান,
কারণ এর ওভো মধ্যে ভেজিটেরিয়ান যেহেতু হচ্ছে এগ আছে, egg। এটা তো তাহলে এই মানে ভেজিটেরিয়ান কিভাবে হয়? এটা তো আমিষ হয়ে যায় না, এগ। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে মানে তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটু মিউট করুন, তারা অ্যানিমাল ফুডের মধ্যে সবকিছু নেয় না। হুম, কিন্তু শুধুমাত্র এগ নয়, এগুলো এক একটা টার্ম থাকে, এক একটা রিলিজিয়নের উপরে এক একটা টার্ম থাকে। তো সেই জন্য বলা হয় যে এগটা তারা নিতে পারে, যেহেতু সেখান থেকে এখনো কোনো মানে কি বলবো কোনো লাইভ আসেনি, সেই জন্য এগ অনেক ক্ষেত্রে নেওয়া যায় অনেক রিলিজিয়নে। তাই এটাকে বলা হয় ওভো ভেজিটেরিয়ান। কেউ কেউ তো থাকে যেরকম মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস নিচ্ছে, সেটাও কিন্তু অ্যানিমাল সোর্স, কিন্তু তাও তারা নিচ্ছে। তো এগুলো এক একটা ডিপেন্ড করে, সব ভেজিটেরিয়ান মানেই কিন্তু তারা কিচ্ছু নেবে না অ্যানিমাল ফুড, সেটা হয় না। ভেজিটেরিয়ান অনেকেই থাকে যারা মাছ মাংস এই জাতীয় খাবারগুলোকে খান না। ওভো ভেজিটেরিয়ানটা খুব রেয়ার, যদিও তাও করা যেতে পারে। আরেকটা জিনিস, এই যে প্যাটার্ন গুলো, সেই প্যাটার্ন গুলো কিন্তু মেইনলি সেট হয়েছিল আমাদের ডায়েটের উপরে বেস করে, মানে আমাদের ডায়েটটাকে ব্যালেন্স করার জন্য, কোন ডায়েটটা হেলদি, যেটা আমি বলছিলাম কোন ডায়েটটা হেলদি সেরকম যদি আমরা ভাবতে চাই, আমাদের একটা ডায়েটের প্রিন্সিপাল থাকে, আমরা আলোচনা করব সেটা নিয়ে। সেই ডায়েটের প্রিন্সিপাল লেখার সময় এই ধরনের ডায়েটটাকে আমরা স্পেসিফাই করে দিতে পারি, ঠিক আছে? যে সে ভেগান ডায়েট নেবে না ওভো ভেজিটেরিয়ান ডায়েট নেবে, মানে প্লান্ট সোর্সের সাথে শুধু এগ নেবে কিনা। কেন বলছি এইটা বাকিগুলোর থেকে বেটার? এগের মধ্যে আমরা গুড কোয়ালিটি প্রোটিন পাচ্ছি এবং অনেকটা মিনারেলস পাচ্ছি, এবং এগকে আমাদের অনেক বেশি হিট দিতে হচ্ছে না, মানে অনেকক্ষণ সময় ধরে হিট করতে হচ্ছে না এগকে। সেটা যদি আমরা বয়েলড ফর্মে নিচ্ছি আমাদের বেনিফিট দেবে। তাদের ক্ষেত্রে যদি কারোর ধরুন ক্রিয়েটিনিন লেভেল বেশি, তাদের ক্ষেত্রে আমরা অ্যানিমাল ফুডটাকে রেস্ট্রিক্ট করতে পারি। আদারওয়াইজ নর্মালি ওভো ভেজিটেরিয়ান ডায়েটটা আমরা নিতে পারবো। হুম, কারণ সেখান থেকে আমি গুড কোয়ালিটি প্রোটিন পাবো, মিনারেলস পাবো, ভিটামিনস পাবো, ঠিক আছে? আর বাকি ভেগান ডায়েট তো আছেই, মানে ভেগান ডায়েট তো সবার আগে। কেন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টসটাকে বারণ করছি? কারণ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর যখন আমরা রেগুলার বেসিসে নিই, হয়তো আমার ল্যাকটোজ ইনটলারেন্স নেই, কিন্তু তাও দেখা যায় কারো কারো ক্ষেত্রে বডিতে কিছু হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যার কারণে পরবর্তীকালে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিসিওডি বা মানে ইউটেরাইন ফাইব্রয়েডস এই ধরনের সমস্যা আসতে পারে। বা ছেলেদের ক্ষেত্রেও ধরুন, বা ছেলে মেয়ে সবার জন্যই বলছি, ধরুন ডায়াবেটিসের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। সেই জন্য খুব একটা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কে এনকারেজ করা হয় না। বোঝা গেল? এর মধ্যে আমরা প্রোটিন পাচ্ছি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস থেকে, ঠিক আছে, কিন্তু সেই প্রোটিনটাই যদি আমরা ভেগান সোর্স থেকে নিয়ে নিতে পারি, তাহলে আমার মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর না হলেও হবে। ক্লিয়ার হলো এগুলো? এটার মধ্যে কোনো ডাউট? ম্যাম বলছি তাহলে হ্যাঁ? দ্বিতীয়টা আর চতুর্থটা বেশি ক্ষতিকারক, তাই তো শরীরের পক্ষে? হ্যাঁ 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 না, চতুর্থটা সবচেয়ে ক্ষতিকর, তাই তো? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমি যখন অ্যানিমাল ল্যাক্টোভো মানে অলমোস্ট আমি অ্যানিমাল ফুড নিচ্ছি, তখন আর ভেজিটেরিয়ান ফুড আমি কতটুকুই বা নেবো? হ্যাঁ, তো সেটা আরো থ্যাংক ইউ। বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাকি যেগুলো আমাদের রয়েছে সেটা রয়েছে মেডিকেল ফুডের আন্ডারে। মেডিকেল ফুডটা নিয়ে আবার আলাদাভাবে কথা বলবো, কারণ ওর মধ্যে অনেক ধরনের ডায়েট রয়েছে। মেডিকেল ফুডটা নিয়ে আজকে আর বলবো না, বিভিন্ন রকম ডায়েট সম্পর্কে সেটা আবার আলাদা করে আলোচনা করবো তাহলে, ঠিক আছে? আজকের মতন আমরা এই মানে এই জিনিসগুলো, এই ডায়েট গুলোর উপরেই আমরা এন্ড করবো, ঠিক আছে? হ্যালো ম্যাম, সবার ক্লিয়ার হয়েছে কি? ম্যাম ইউটিউবে যে স্যারের যে ভিডিওটা কিছুদিন আগে দিয়েছিল খাবারে, ওই গাজর আর কলার সঙ্গে মিশিয়ে একটা গাজরের হালুয়া বানিয়েছিলেন, তো ওটা তো ব্যাড কম্বিনেশন হচ্ছে, ওটা কি বলবেন? কোনটা বলুন? যেহেতু ওটা মিষ্টত্বর জন্য ওখানে অ্যাড করা হয়েছে, সেই জায়গায় আমরা খেজুরও দিতে পারি। হ্যাঁ, তো সেটাতে কিন্তু অসুবিধা নেই। কলা গাজর তো ব্যাড কম্বিনেশন হয়েছে। ব্যাড কম্বিনেশন, অবশ্যই সেটা ব্যাড কম্বিনেশন, কিন্তু ডিপেন্ড করছে যে আমি পরিমাণ কতটা দিচ্ছি। হ্যাঁ, পরিমাণের উপরে ডিপেন্ড করে। এবার যদি আমি গাজরের পরিমাণটা বেশি রাখছি, তার মানে আমি ফাইবার কন্টেন্টটা বাড়িয়ে রাখছি, যার কারণে আমার বডিতে ইনডাইজেশন রিলেটেড প্রবলেমটা হতে দেবে না। ঠিক আছে।
ওকে, আর কোনো প্রশ্ন আজকের টপিকটা থেকে? ওকে, ঠিক আছে তাহলে আমরা তাহলে আজকের মতন এখানে কমপ্লিট করছি আজকের ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্যাটারডে আপনাদের ক্লাস থাকবে না, নেক্সট স্যাটারডে আগে থেকেই বলে দিলাম। আর বুধবার দিনকে আমি দেখছি, বুধবার দিনকে যদি একবার এক্সামের যে ডিটেলস গুলো সেগুলো আমি একবার আলোচনা করে দেবো ক্লাসে, ঠিক আছে? ম্যাম, হ্যাঁ বলুন। চোখে পাতাতে যে ব্যথা করে তো কি করতে হয়? হ্যাঁ, চোখে পাতা, চোখে ওটা ওরকম ভাবে হঠাৎ করে একটা কিছু শুনলে ওটা বোঝা যায় না, আরো বেশ কিছু নিশ্চয়ই সমস্যা রয়েছে বা আপনার পুরো লাইফস্টাইলটা সম্পর্কে বুঝতে হয়, তাহলে বলা যায়, ঠিক আছে? তো একটা ঠিক ভাবে বলা যায়। ঠিক আছে, চলুন আজকের মতন আমরা এখানেই এন্ড করছি তাহলে। আর নেক্সট বুধবার দিনকে ক্লাস আছে, বুধবারের ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে।